মেয়ের কর্মস্থলে তার অন ডিউটি মানে কাজের সময়ের মধ্যে আজকের দিনে শিক্ষক দিবসে এই টপিক হয়তো আসার কথা না। কি দিন এলো আমাদের নাতি নাতনিদের কি শেখাবো? আমরা সেই জন্যই তো বলি শেখার কোনো বয়স নেই, শেখার সব সময় শেখা যায়। একদম। পরে কি করে হলো? কলেজ থেকে পাস করেননি। লাইফ স্কিল কই? না, অনেকে এখন মুহূর্ত থেকে তিনি ওই রসদ জোগাড় করেছেন। একদম। শেখার কোনো শেষ নেই, আবার শেখার কোনো বয়সও নেই। শেখা মানে শুধুমাত্র গতানুগতিক শিক্ষাটা না, বই পড়া না। আমরা জীবনে চলার পথে অনেক কিছু অনেক জায়গা থেকে শিখে থাকি। নমস্কার, আমি নীলাঞ্জনা অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশনের ডিরেক্টর। আজ এখানে আমরা উপস্থিত হয়েছি একটা আলোচনা সভা জন্যে। আমাদের সাথে আছেন মিস্টার উপল পাঠক, প্রফেসর নিশাম্বলা নন্দা গার্লস কলেজে, বিশিষ্ট শিক্ষিকা মিসেস এশা সাহা চৌধুরী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তা, এবং আমাদের মধ্যে আছেন বিশিষ্ট অঙ্কন শিক্ষক মিস্টার সার্থকী মজুমদার। আর আমাদের সাথে আছেন আরেকজন বিদ্যারূপ ফাউন্ডেশনের ডিরেক্টর মিস্টার প্রদীপ বসু রয়। ওনাকে আমি অনুরোধ করে নিচ্ছি ওনাদেরকে একটু যদি বরণ করে নেন। বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে শিক্ষার ব্যবস্থা একাল ও সেকাল। তো আজ 5 সেপ্টেম্বর আমরা সকলে জানি যে আজকে টিচার্স ডে। তো এই দিনটি আমরা কেন পালন করি? আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে। ওনার জন্মদিন অনুসারেই আমরা এই দিনটিকে অ্যাজ টিচার্স ডে পালন করে থাকি। তো আমি আমাদের বিশিষ্ট শিক্ষিকা মিসেস এশা সাহা চৌধুরীকে জিজ্ঞেস করে নেব। এশাদি, আপনি যদি একটু বলেন যে আমরা এই 5ই সেপ্টেম্বর যেটা আমরা টিচার্স ডে হিসাবে সেলিব্রেট করি, কেন অন্যদিন আমরা করতে পারি না, একটু যদি বলেন। নমস্কার। প্রথমেই বিদ্যারূপ ফাউন্ডেশনের ডিরেক্টর, আরও সেক্রেটারি, আরও অন্যান্য মেম্বার সকলকেই আমার হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। আজকের দিনটা হচ্ছে একটা বিশেষ দিন, 5 সেপ্টেম্বর। এই দিনটা আমরা শিক্ষক দিবস হিসেবেই প্রত্যেকে জানি, কিন্তু যেরম নাকি বিশ্ব স্বাস্থ্য দিবস আছে, আন্তর্জাতিক নারী দিবস আছে, মাতৃ দিবস আছে, শিশু দিবস আছে, ঠিক তেমনিভাবেই শিক্ষক দিবস এই দিনটাকে মানা হয়, তার পেছনে একটা তাৎপর্য আছে। এই 5ই সেপ্টেম্বর দিনটাকে জানতে গেলে আমাদের জানতে হবে একজন বাগ্মী, দার্শনিক, পণ্ডিত একজন ব্যক্তির নাম। তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার জন্মটা যদি, তার জীবনীটা যদি একটু জানতে পারি, তবে বোধহয় আমরা এই শিক্ষক দিবসের তাৎপর্যটা বুঝতে পারব। ওনাকে সবাই, ওনার ছাত্ররা শুভেচ্ছা জানাতে গিয়েছিল, তখন উনি বলেছিলেন
যে আজকের এই দিনটা আমার জন্মদিন হলেও এই দিনটা হচ্ছে শিক্ষকদের মর্যাদা জানানোর দিন, সম্মান জানানোর দিন। তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষকদের সম্মান জানানোর জন্য, তাদের সমাজে প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই দিনটাকে তিনি বেছে নিয়েছিলেন। তার জীবনী যদি আমরা একটু জানতে পারি, সেটা কি একটু বলতে পারি? সময় কি আছে? একদম একদম, আপনি বলুন। আচ্ছা, এই শিক্ষক দিবসে প্রত্যেক স্কুল, কলেজ, সব জায়গায় এই দিনটাকে মানা হচ্ছে, একটা বিশেষভাবে উদযাপন করা হচ্ছে শিক্ষকদের সম্মান জানানোর জন্য। তো ডক্টর রাধাকৃষ্ণ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, উনি 1888 খ্রিস্টাব্দের এই দিনটায় জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ ভারতের মাদ্রাজে তিরুচিরাপল্লী নগরে। এরপর উনি একটা মিশনারি কলেজে স্কুল জীবন যাপন করলেন। তারপর মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে অনার্স নিয়ে উনি বিএ পাশ করলেন। তারপর উনি স্নাতকোত্তর করলেন দর্শন শাস্ত্রে। এরপর ওনার কর্মজীবন শুরু হলো। উনি কর্মজীবনে প্রথম স্কুল জীবনে উনি শিক্ষকতা করতেন। এরপর উনি আমাদের প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার কাজ করেন। তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ধরুন অন্ধ্র বিশ্ববিদ্যালয়, মহীশূর বিশ্ববিদ্যালয়, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এমনকি বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, অধ্যাপনার কাজ করেন। তারপর 1912 সালে উনি আসলেন উত্তরপ্রদেশের বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে উনি অধ্যক্ষ হিসেবে উনি জয়েন করলেন। এরপর আমাদের দেশ স্বাধীন হলো 1947 সালে। 1949 সালে উনি রাশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হয়ে গেলেন। সেখানে মস্কো ইউনিভার্সিটি ওনাকে ডক্টরেট উপাধি দিলেন এবং উনি 1952 সালে ইউনেস্কোর সভাপতির পদ অলঙ্কৃত করলেন। তারপর ওনার কর্মজীবন অন্য ধাতে গড়ালো। 1951 থেকে 62 সাল পর্যন্ত উনি উপরাষ্ট্রপতির পদে ছিলেন। 62-র শেষ দিকে উনি রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করলেন। সেই সময় উনি এত কাজের ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু দর্শনশাস্ত্রের ওপর এবং ভারতীয় হিন্দু দর্শনের ওপর প্রচুর বই লিখেছেন এবং উনি উপলব্ধি করলেন যে জাতির শিক্ষা যদি না থাকে সেই জাতি সভ্য মাথা তুলে দাঁড়াতে পারবে না। সুতরাং তার আসল ভিত্তি হচ্ছে, জাতির আসল ভিত্তি, সভ্যতার আসল ভিত্তি হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষা দেওয়ার কারিগর হচ্ছে শিক্ষক। স্বামী বিবেকানন্দও বলেছেন, শিক্ষা হচ্ছে রোগ হরণকারী মহৌষধ। অর্থাৎ শিক্ষা না হলে জাতি মেরুদণ্ড নিয়ে সমানভাবে দাঁড়াতে পারে না। তো সেই শিক্ষার জন্যই উনি শিক্ষক সমাজের উন্নতির জন্য, তার সম্মানের জন্য উনি এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে বেছে নিলেন। এবং আগে শিক্ষক বলতেই বোঝা যেত মাস্টারমশাই মানেই একটা উন্নত গ্রীবা, বলিষ্ঠ, ব্যক্তিত্ব সম্পন্ন একজন মাস্টারমশাই পুরুষ। আর টিচার বলতে সেই একজন সাদাসাদি পরায়ণা একজন শিক্ষিকা। কিন্তু তাদের সামাজিক সম্মান ছিল, কিন্তু ছিল না সচ্ছলতা। তাই উনি মনে করলেন যে শিক্ষকদের এই আর্থিক সচ্ছলতা আনার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া দরকার। তারপর পরবর্তীকালে আমাদের আলোচনায় আমরা জানতে পারব শিক্ষার বিভিন্ন কমিশন বসেছে, কিন্তু
আমাদের সঙ্গে যে আরও আমাদের মাস্টারমশাইরা রয়েছেন তাদের থেকেও আমরা জানতে পারবো শিক্ষার বিভিন্ন কমিশন বসেছে, কিন্তু রাধাকৃষ্ণন কমিশন যে কমিশন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা বর্তমান যে পরিস্থিতি দেখছি, কিন্তু বিগত যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতি অনেক অনেক পরিবর্তন হয়েছে। আজকে শিক্ষকের টিচার্সদের আর্থিক সচ্ছলতা এসছে, কিন্তু কোথায় যেন একটা খামতি রয়ে গেছে। দিদি, কথায় আছে তিনি ছাত্রদের মধ্যে এতটাই ফেমাস ছিলেন, যখন উনি স্টেশনে গেছেন তো ছাত্ররা সবাই মিলে ওনাকে গ্রিটিং কার্ড দেওয়া, ফুলের তোড়া দেওয়া, এই যে এই ছাত্র আর শিক্ষকের যে সম্পর্কটা তখন আলাদা একটা ছিল, কিন্তু এখন সেই সম্পর্কটা কি দেখা যায় শিক্ষক আর ছাত্রদের মধ্যে? হ্যাঁ, এইটা যদি বলো তাহলে আমি বলবো নিচু ক্লাসের ছেলে মেয়েদের মধ্যে এখনও সেই জিনিসটা আছে, কারণ ওরা ম্যামকে ভাবে মানে দেবতা তুল্য, মানে বাড়ির মা বাবা মানেই শাসন, আর বিদ্যালয়ে ম্যামদের পাওয়া মানেই তাদেরকে নিয়ে যত আবদার। কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে যখন আস্তে আস্তে বয়সটা বাড়তে বাড়তে যখন তারা একটু হায়ার স্টাডিতে যাচ্ছে, সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যেন যে শিক্ষক আর ছাত্রের মধ্যে কোথায় যেন একটা গ্যাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই গ্যাপের পিছনে আমরা যদি অন্তর্নিহিত ভাবতে থাকি, তাহলে প্রধান হচ্ছে আজকাল শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন রাজনীতির যেন রন্ধ্র ঢুকে যাচ্ছে, চলে আসছে। এই রাজনীতির গন্ধ যে আসছে, এই গন্ধটা আস্তে আস্তে এটা যেন স্টুডেন্টদের মধ্যেও পেনিট্রেট করছে, সমাজের মধ্যেও। সমাজ এখন সেই সমাজ নেই, সমাজ কলুষিত হয়ে গেছে, যার ফলে এর ইফেক্টটা পড়ছে ছেলে মেয়েদের মধ্যে। এবং যারা টিচার ক্লাস, সেই টিচার ক্লাসের মধ্যেও যে পারস্পরিক, একজন টিচার যদি সত্যিকারের সে টিচার হয়, সে হবে একজন ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। সে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। সুতরাং সে ছাত্রকে, তার স্টুডেন্টকে শাসন যেমন করবে, তেমনি আবার কাছে টেনেও নেবে। কিন্তু এখন যেন মনে হয় এই সম্পর্কের কোথায় যেন চিড় ধরেছে। রাধাকৃষ্ণন দেখেছিলেন যে শিক্ষক সমাজের সচ্ছলতা নেই, কিন্তু তার সম্মান আছে। ছাত্র শিক্ষকের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। কিন্তু এখন শিক্ষকদের সচ্ছলতা আছে, কিন্তু সেই সম্পর্কে যেন ঘাটতি ধরেছে। আমরা নিজেরা টিচার ক্লাস, আমাদেরও যেন একটু আত্মসমীক্ষার দরকার। আমরা স্টুডেন্টদের কতটা দিতে পারছি এবং কতটা দেওয়া উচিত, স্টুডেন্ট টিচার্স রিলেশনশিপটা কোন পর্যায়ে রাখা দরকার, সেখানে যেন আমাদেরও কিছুটা খামতি আছে। ওই সমাজ কলুষিত হচ্ছে, তার ইফেক্ট যেমন স্টুডেন্টদের মধ্যে পড়ছে, তেমন টিচার ক্লাসেরও মধ্যেও পড়ছে। আমার ধারণা এর জন্য সমাজকে আগে সঠিক হতে হবে। আমরা বর্তমান যে পরিস্থিতি দেখছি, সদ্য যে পরিস্থিতি ঘটেছে, এই যে পরিস্থিতিটা ঘটলো, এর আগেও হয়তো বিভিন্ন রাজ্যে ছোটোখাটো ঘটনা ঘটেছেও, এবং তার জন্য বিচার ব্যবস্থাও আছে। কিন্তু সবচাইতে বড় কথা, বর্তমানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একজন মেয়ের কর্মস্থলে এবং তার অন ডিউটি, মানে কাজের সময়ের মধ্যে। তাহলে সেটা
সেই জায়গাটাতে যে ঘটেছে সেটাও একটা শিক্ষার জায়গা, একটা শিক্ষাঙ্গন, একটা কলেজ, একটা শিক্ষাঙ্গন, সেটা মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল, সেই শিক্ষাঙ্গন, সেই শিক্ষাঙ্গন থেকে এসছে কর্মস্থল। এবং যার উপর ঘটনাটা ঘটানো হয়েছে সে তখন অন ডিউটিতে রয়েছে। সে এমন না সে নিজের নিরাপত্তার কথা না ভেবে সে রাস্তা দিয়ে যাচ্ছে, যে ঘটনাগুলো আগে আগে ঘটেছে এমনও না, কিন্তু তার কর্ম সময়ে কর্মব্যস্ততার মধ্যে সে বলেছে 36 ঘন্টা সে ডিউটি করেছে। এবং তার কর্মস্থলে যেখানে যে প্রতিদিন সে তার নিজের ডিউটিটা করতে যাচ্ছে, জনগণের সেবা করতে যাচ্ছে একজন নিজে ডাক্তার হয়ে। আজকের দিনে শিক্ষক দিবসে এই টপিক হয়তো আসার কথা না, কিন্তু বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে আজকে এই টপিক আসতে বাধ্য। আজকে এই জিনিস আসলো কেন? এবং সবচাইতে বড় কথা, এই জিনিসটার সোজাসুজি তার রন্ধ্র না দেখে কি কারণে কিভাবে হয়েছে সেই ছিদ্রান্বেষী না করে কিভাবে রন্ধ্রগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া যায় তার একটা প্রচেষ্টা চলেছে। এই ডিসিপ্লিনারি আনতে হবে দেশের মধ্যে, তাই না? মানে সবকিছু ডিসিপ্লিন আছে, কিন্তু এই যে পলিটিক্যাল সবকিছু হয়ে জিনিসটা, এবং তার সাথে অনেস্টির বড়ই অভাব, বড্ড অভাব অনেস্টির। আমরা যেন সবাই ছুটছি ওই একটা মেইনই টাকার পেছনে ছুটছি, আমার প্রতিপত্তির পেছনে ছুটছি, আমার কেরিয়ারের পেছনে ছুটছি। এই ছুটতে গিয়ে আমরা যেন অনেক কিছু হারিয়ে ফেলছি। আজকে রাধাকৃষ্ণন যে জিনিস দেখিয়ে গেছেন আমাদের, এখনও কিন্তু প্রচুর স্কুল কলেজ আছে যেখানে নাকি ছাত্র শিক্ষকের সম্পর্ক ভীষণ সুন্দর, সুমধুর সম্পর্ক। এখনও সেই শ্রদ্ধাবান কথাটা লভতে জ্ঞান, হ্যাঁ, তো সেই জিনিস এখনও কিন্তু দেখা যায়, এখনও আছে, কিন্তু সেটা খুব সামান্য, খুব রেয়ার। শান্তিনিকেতন কিছুদিন আগে বিশ্বভারতীর কি পরিবেশ হলো, কি মানে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল শান্তিনিকেতনে। ঠাকুরের যে বিশ্বভারতী আমরা যেখানে দেখেছি, সেখানে মুক্তাঙ্গন, ছেলেমেয়েরা খোলা আকাশের নিচে হাসতে হাসতে খেলতে খেলতে পড়াশুনো করে, সাংস্কৃতিক চর্চা করে। সেই বিশ্বভারতীর কি কদর্য পরিবেশ আমরা গত বছরই পেয়েছি। বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতেও আজকে কি তিক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? এই পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা, আমি এবার আপনাকে সার্থকী বাবুকে জিজ্ঞেস করে নেব যে আমরা এই যে শিক্ষক দিবস, মানে এই যে আইডিয়াটা, মানে টিচার্স ডে পালন করতে হবে, এই আইডিয়াটা কোথা থেকে এসেছে? মানে কেন হলো শিক্ষক দিবস শুরু? আমি একটু ছোট্ট কথা বলি। আমি একটু একটা লেখা আছে আর কি, হ্যাঁ, লেখা থেকে আমি এটা লিখে রেখেছি। প্রথমে বলি আপনাদের এখানে উপস্থিত গুণীজনকে এবং আপনাদের সন্দীপ বাবু, প্রদীপ বাবু ও নীলাঞ্জনা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিদ্যারূপ ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে আমাকে আজকে ডেকেছেন এবং কিছু বলার জন্য বা এই সম্মানটা দিয়েছেন। এটা আমি উপযুক্ত কিনা জানি না, কিন্তু যাই হোক আপনি দিয়েছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তা আমি একটুখানি কথা বলছি যে আমরা আজ এখানে একত্রিত হয়েছি মহান শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপন করতে। তার সম্মানে আজকের দিনটা আমরা শিক্ষক হিসাবে পালন করি। ডক্টর রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে শিক্ষক একটা সমাজের মেরুদণ্ড। তার চিন্তাভাবনা ও আদর্শ আমাদের শিক্ষাক্ষেত্রে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তিনি সর্বদাই শিক্ষকদের মর্যাদা বাড়াতে এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরতে অনেক উৎসাহী ছিলেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপ শিক্ষার প্রসারে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। আজকের দিনটি আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি ও তার আদর্শ চিন্তাভাবনা থেকে আমরা অনেক কিছু আজ শিখতে পারি। একজন শিক্ষক হিসাবে আমার আজকের দিনটা বিশেষ করে আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এই শিক্ষক দিবস পালন করার গৌরব মুহূর্তে আমি কিছু একটু বলার সুযোগ পেয়েছি।
একজন শিক্ষক হিসেবে আমার প্রধান লক্ষ্য হলো আপনাদের বা সবার জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জনের সহায়তা করা। শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি বৃহত্তর জ্ঞানভিত্তিক ও মূল্যবোধ ভিত্তিক জীবনের দিক প্রদর্শন করুক, এটাই আমরা চাই। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের চিন্তা শক্তি ও সৃজনশীলতার বিকশিত হোক, আর ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে এই শিক্ষাকেই আপনারা কাজে লাগান। শিক্ষকতা আমার কাছে কেবল একটা পেশা নয়, এটি একটি মহান দায়িত্বও বটে। আমাদের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর প্রতিভা ও ক্ষমতাকে বিকাশে সাহায্য করার মধ্যেই আমি আমার জীবনের সার্থকতা খুঁজে পাই। এইটুকুই আমার আজকে একটুকুই বলার কথা, এইটুকুই আমি প্রারম্ভিক বললাম। এইবার আপনার যদি কোনো থাকে আপনি না, বেশ সুন্দর বলেছেন। আমি অনেক কিছু শেখার পেলাম। মানে আমাদের সমাজে দেখুন প্রচুর কিছু নেগেটিভ আছে, কিন্তু তার মধ্যে থেকে আমাদের সোনাটা খুঁজে বার করতে হবে, পজিটিভ দিকটাই চিন্তা করতে হবে, পজিটিভ ভাবেই এগোতে হবে। আগে যেরকম শিক্ষার দিকে সবাই লেগে পড়তো, মানে ঠিক আছে, মানে কিছু বড় হয়ে কিছু হতে হবে, বড় হয়ে কিছু মানে এমন কিছু হতে হবে যাতে আমরা মা বাবাকে সাপোর্ট করতে পারি। এখন তো সেই জিনিসটা মানে দূরছাই হয়ে গেছে। ঠিক আছে, হলে হলো, হলে হবো, না হলে না হবো। সেকাল আর একালের মধ্যে আমি একটা কথা বলি, আমি তো যেহেতু আর্টের স্টুডেন্ট, আমি একজন আর্টিস্ট, তা আমি বলি আমার যে স্যারেরা ছিল, আমাদের যে স্যারেরা, তারা বলতেন এই ধরুন 60 দশক 70 দশকের দিকে আমাদের ইন্ডিয়ান আর্ট কলেজে 50টা সিটের মধ্যে দেখা যেত 5 জন মহিলা হয়তো ভর্তি হয়েছে, আর বাকি 45 জনই পুরুষ ভর্তি হয়েছে। এইবার বললো 6 মাস ক্লাস হলো, দেখা গেল 4 জন হয়ে গেল, আর একজন আসছে না। বললো কি ব্যাপার? বললো না, ওনার বাড়ি থেকে অ্যালাউ করছে না যে একজন মহিলা তখন আঁকা শিখবে, আঁকতে যাবে, আউটডোর স্টাডিতে যাবে, বাইরে বসে সে আঁকবে, পরিবার থেকে মেনে নিচ্ছে না। ঠিক আছে, তারপর আরও কিছুদিন হলো আর একজন চলে গেল কি না, বাড়ি থেকে ওনাকে বিয়ে দেওয়া হয়েছে, আর এসব নিয়ে তো কোনো মেয়েরা করার মতো কিছু নেই। তারপর আমরা বছরখানেক যাওয়ার পর দেখতাম যে আর শূন্য, কোনো মহিলা বলে বা এ বলে কিছুই নেই শিক্ষার্থী। তখন আমরা পুরুষরাই আমরা ওইটা করেছি, হয়তো খুব সামান্য, হয়তো একজন হলে স্টাডি করা যেত। কিন্তু এটা একটা দেখতে হবে, এখনকার দিনে এই সময় দাঁড়িয়ে যে 50টার মধ্যে হয়তো 25 থেকে 30 জন এখন মহিলা শিক্ষার্থী তারা আর্ট কলেজে পারফর্ম করছে, এবং মহিলারা রীতিমতো তারা শিল্প চর্চা করে চলেছে। ওই জিনিসটাই দেওয়া হতো না, দরজাটাই দেওয়া হতো না, এবং বাড়ি থেকে তাদের ফুল সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং তারাও একটা আমি নিজে আর্টিস্ট হব বলে তার কেরিয়ারকে আর্টিস্ট হিসেবে বেছে নিয়ে এগিয়ে যাচ্ছে। তা আমি আমার দিকটা থেকে, আমার প্রফেশন থেকে আমি এই পজিটিভ দিকটা দেখেছি, শুনেছি, তাই আমি এই পজিটিভ দিকটার কথাই বললাম। এবার ওইটা সমাজে অনেক কিছু নেগেটিভ দিক আছে, অনেক শোধরাবার জিনিস আছে, আমাদের প্রশাসনকে অনেক কিছু বদলাতে হবে, অনেক কিছু রেকটিফাই করতে হবে, তবে সমাজ আরও সুন্দরভাবে চলবে, সেটা আমরা সবাই আশা রাখি। কেন আশাহত হলে চলবে না, সবাইকে আশার মধ্যেই আমাদের জীবন, আশা নিয়েই চলতে হবে, এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে এটা করতে হবে যে আমরাও আমাদের স্টুডেন্টদের আমরা ভালো তৈরি করব, আমরা সমাজকে নোংরা আবর্জনা মুক্ত করব, এটা প্রত্যেককেই আজকে আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে। শুধু সরকার বা কোনো একটা দিকে আমাদের ছুঁড়ে দিয়ে আমরা অভিযোগ, আমরা চুপ করে বসে থাকতে পারি না, এই দায়িত্ব কিন্তু আমাদের সবার। একদম একদম, এটা সবারই একটা দায়িত্ব, সত্যি। তো এবার আমি মিস্টার উপল পাঠককে একটু অনুরোধ করব যে এই যে পুরো বিষয়টা, মানে আমাদের যে আজকে মূল টপিক, মেইন যে টপিকটা, শিক্ষার ব্যবস্থার একাল ও সেকাল, তো এই ব্যাপারটার উপরে আপনি কি একটু বলবো আর কি, তাই তো? একদম। আচ্ছা, প্রথমে বিদ্যারূপ ফাউন্ডেশন তার সঙ্গে যুক্ত আপনারা যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরকম একটা শুভ একটা উদ্যোগ নেওয়ার জন্যে। আজকে আমার আগে পূর্ববর্তী দুজন, একজন ম্যাডাম বললেন এবং আরেকজন, ম্যাডাম তো একাডেমিক ইনস্টিটিউশনে যুক্ত ছিলেন, আরেকজন আছেন পেন্টিংয়ে। তারা যে কথাগুলো বললেন প্রত্যেকটা কথাই হচ্ছে
খুবই যুক্তিযুক্ত কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সব বুঝতে পারছি, কিন্তু আমরা পথ হারিয়ে ফেলছি। আমরা গুহার মধ্যে দিয়ে চলছি, চাপচাপ অন্ধকার। আমরা এই গুহার শেষে আলো দেখতে পাবো কি না, এটা আমাদের কাছে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক দিবস, এই দুটো ইন্টার রিলেটেড, এটা আমরা সকলেই জানি। বছর বছর 5ই সেপ্টেম্বর ঘুরে আসে, বছর বছর আমার দেশে নানান প্রান্তে, নানান বিদ্যাঙ্গনে, শিক্ষাঙ্গনে, যেখানেই বলুন, আমরা শিক্ষক দিবস পালন করি। উইথ ফ্যানফেয়ারও কেউ করি, খুব হই 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 করে, আবার স্টুডেন্টরা টিচার অনাড়ম্বরভাবেও করি, সবই করি। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে কিন্তু এসেন্স, এর যে মূল যে সার, সেইটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে। আমি এই শিক্ষা জগতে জড়িয়ে হয়েছে আমার পেশাগত ব্যাপার। আমি ছেলে মেয়েদের পড়িয়েছি, এখনো পড়াচ্ছি, কিন্তু আমার একটা মনে প্রশ্ন এসেছে, সেটা আমি একটু বলি আর কি। সেটা হচ্ছে যে এই শিক্ষার ব্যাপারটা আমরা শুধু ক্যাম্পাসের মধ্যে আটকে রাখার একটা প্রবণতা আমাদের, সেটা স্কুল ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস, কিন্তু এর বাইরেও কিন্তু যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষার ব্যাপারে তার তাৎপর্য, তার ভূমিকা, তার গুরুত্ব, এদিকটা কিন্তু খুব একটা আমরা বোধহয় নজর দিচ্ছি না, বাইপাস করে যাচ্ছি। তার প্রথম সমস্যাটা হয়েছে কোথায় জানেন? আমাদের পরিবারে। আমি কথাটা যেটা বলছি সেটা কিন্তু কোনো কথায়, কোনো অবজারভেশনে কিন্তু 1 থেকে 100 একদমই যে ঠিক হয় তা নয়, একদম। কিন্তু আমার পরিবার সবচেয়ে বড় স্কুল, আমার ফ্যামিলি, আমার মা, আমার বাবা, আমার কাকা, এনারা আমার সবচাইতে বড় টিচার্স। সুতরাং বাড়িতে যে শিক্ষাটা হবে প্রাথমিকভাবে, সেইটা আমার ছেলে মেয়েদের মধ্যে যেটা ঢুকবে, সেই শিক্ষাটা তার মস্তিষ্কে, সেটা কিন্তু একটা আলাদা ইম্প্যাক্ট আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ শিশুকালে আমরা যা দেখি তাই শিখি, একদম যা শিখবো তা করব। সেখানে আমার আই, আমার ইয়ার, আমার মাউথ, এই তিনটের একটা অদ্ভুত একটা সংমিশ্রণ চলে। সুতরাং ওই জায়গাটা আমাদেরকে আরও বেশি, ওই জায়গাটাকে ঠিকঠাক করার জন্য আমাদের কিন্তু একটু উদ্যোগী হতে হবে। মুশকিল হচ্ছে, ম্যাডাম যে কথাটা বলেছিলেন যে আমরা টিচার্সরা আমার স্কুল কলেজের ক্যাম্পাসে, আমরা ক্লাসরুমের মধ্যে আমরা শাসনও করি, আদরও করি। আর আমার পরিবারে, আমার বাড়িতে অতি শাসন করি, অতি সক্রিয়ভাবে শাসন করি। আদরটা কখনো অতি আদর হয়, কখনো অনাদরও হয়। তাহলে সমস্যাটা তৈরি হচ্ছে এই জায়গা থেকে। আজকে যে শিশু, কালকে সে কিন্তু একটা কিশোর বা কিশোরী, যুবক বা যুবতী, তার বিভিন্ন স্টেজ অফ লাইফ। তারপর সে স্কুলে ভর্তি হবে, লেখাপড়া শিখবে, দেখবে, কিন্তু ওই বাড়ি থেকে মরাল লেসন্স যদি আমি না দিই, কখনো আমার ছেলে মেয়েদের কাছে আমি কিছু আশা করতে পারি না। একদম একদম। begins at home. At home. আগে বাড়ি, Seriously. আগে পরিবার,
আজকে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি আমাদের সমাজ জীবনে অমুক আমরা বলি বড় ছেলে এই করলো, মেজো ছেলে, ছোট ছেলে, বৌমা এই করছে, এই করছে, সেই করছে, সবগুলো নেগেটিভগুলো বলা হয়, পজিটিভ কম, নেগেটিভটা বেশি দোষারোপ করা হয়। কিন্তু দোষারোপটা করলে কিন্তু প্রথমেই কিন্তু দোষারোপ করতে হবে ফ্যামিলিকে। আমরা ফ্যামিলিতে আমাদের বাবা মা, আমরা বায়োলজিক্যালি ফাদার মাদার হয়ে যাই, এটা তো বায়োলজিক্যাল। কিন্তু মানসিকভাবে আমি কতটা মা, মানসিকভাবে আমি কতটা বাবা, দ্যাট ইজ $1,000,000 কোয়েশ্চেন। ওই পার্টটা কিন্তু ওইখান থেকে দিতে হবে। সুতরাং শিশু মন ওইখান থেকে পুষ্ট হবে, তৈরি হবে। ওই যে শেখার কথাটা বলছেন না, তা আমরা ধরুন একটা বয়সে আমরা যখন পরিবারে, আমি আমার নিজের পরিবারে বলতে পারবো, সত্যি কথা বলছি আপনাদের সামনে, আমি তো প্রমাণ দিতে পারবো না, আর আমার মিথ্যাচার তো প্রয়োজন নেই। আমরা কোনোদিন বাড়িতে কোনোদিন কোনো অশান্তি দেখিনি, বাবা মায়ের মধ্যে কোনোদিন ভার্বাল এনকাউন্টার দেখিনি, কোনো দিন না। আমাদের খুব দরিদ্র পরিবার, সাধারণ পরিবার থেকে আমরা গ্রামাঞ্চলে মানুষ হয়েছি। আমি নদিয়া জেলায় একটা খুব গ্রামাঞ্চলে মানুষ হয়েছি। আমার বাড়িতে ইলেকট্রিক ছিল না, হেরিকেনের আলোয় পড়তাম, কিন্তু আমার বাড়িতে একটা অদ্ভুত শান্তি ছিল। বাবার কাছ থেকে ভালো জিনিস শিখেছি, মায়ের কাছ থেকে ভালো জিনিস। কিন্তু এ কি দিন এলো, আমাদের নাতি নাতনিদের কি শেখাবো? আমরা সমস্ত দায় ঠেলে দিচ্ছি স্কুলকে, কলেজকে। স্কুল কলেজ এগুলো তো সুপারস্ট্রাকচার, এর ফাউন্ডেশন কোথায়? এর ফাউন্ডেশন, বিদ্যারূপ ফাউন্ডেশন, এর ফাউন্ডেশন কোথায়? পরিবার, 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 একদম। সেখানে যত আমাদের গোলমালটা রয়েছে, হ্যাঁ, আমি দেখি, ডোন্ট মাইন্ড, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য লেডিজ, একদম একদম, মায়েরা বড্ড অতি সক্রিয় হয়ে পড়েছে। জানি না এটা ডিম্যান্ড অফ এজ কিনা। বাচ্চাদের স্কুলে মাগুলো থেকে ইট পেতে সব বসে থাকে সামনে, আর একটা কাকোফোনির মধ্যে তারা পার্টিসিপেট করে, কলরব, এটা কলরবের মধ্যে থাকে। তার মধ্যে 95% ইররেলিভেন্ট টক্স। বাচ্চাকে যখন নিয়ে যাচ্ছে, বাচ্চার পিঠে তো সেই ব্যাগ, কি করছে আমি লক্ষ্য করেছি, তুই তো খাতাটা ওকে দেখিয়েছিস কেন বল, বলে কান ধরে মারছে, কেন ওকে খাতা দেখিয়েছিস? হ্যাঁ, তোকে আমি বলেছি না তুই কাউকে খাতা দেখাবি না। ইজ ইট এ লেসন? এটা কি শিক্ষা? আমরা তো অনেক কথা বলছি, টিচারদেরকে আমরা অ্যাকিউজ করি। আমি বলছি না যে টিচার বিয়ন্ড অ্যাকিউজেশন, নিশ্চয়ই তারও আমাদের ত্রুটি আছে, কিন্তু মা আপনি কি করছেন? হ্যাঁ, এই জায়গাটা টেনেই আমিও একটু বলতে চাই, স্যারের বলা শেষ। এটা কি? হ্যাঁ, এই তোর বোতলে জল নেই কেন? বলো মা আমার পাশে ওই অতীন না, ওর জল ফুরিয়ে গিয়েছিল তাই দিয়েছি। তুই তোর জল ওকে দিয়েছিস কেন? মানে মা বাবার শিক্ষাটাই ঠিক নেই। শিক্ষা একদম। হ্যাঁ, নম্বর তুই কেন এত কম পেয়েছিস, তখন থেকে তাকে প্রেশারাইজ কর। এগুলো কি কথা হলো? এইভাবে ঝাঁকাঝাঁকি করতে 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 নিয়ে যাচ্ছে বাড়িতে। আমি তখন বহরমপুরে, আমি ডোন্ট মাইন্ড, আমি একটু হয়তো
দীর্ঘ হতে পারে, মানে ভেতরে অনেক কথা কিলবিল করছে, তো আমি বলতে মানে ইচ্ছা করছে আর কি। না না একদম একদম না 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 বলুন বলুন আমরাও বলুন তো কিছু শিখছি, একদম আমরাও তো কিছু শিখছি, আর তার জন্যই আজকের এই অনুষ্ঠান। এই জন্য এটা আমাদের একটা আড্ডা। একদম একদম বলুন 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 বলুন। এই আড্ডার কথা বলতে গিয়ে ফ্রান্সিস বেকনের কথা মনে পড়ে। উনি বলেছেন রিডিং মেক্স এ ফুল ম্যান। আর এই কনফারেন্স মেক্স এ রেডি ম্যান। সুতরাং এই যে ডিসকাশন, এই যে কোশ্চেনেয়ার, এই যে ইন্টারাকশনস, এগুলো আমরা প্রত্যেকে এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের কিছু ভাবনার সূত্রও আমরা এখানে দিচ্ছি। সেই ভাবনার সূত্রগুলো নিয়ে একটা কিছু তৈরি হবে, একটা কিছু ভাবনা আসবে। সবটাই যে একবারে ওইটাই যে রিচ করতে হবে ওই একটা ব্যাপার তা নয়, হচ্ছে। আমি বহরমপুরের ঘটনা বলি। আমরা যে বাড়িতে থাকতাম, আমি আমার বন্ধু মিজানুল হক, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আমরা দুই বন্ধু বেরিয়েছি। আমরা যে বাড়িতে ছিলাম, বৌদি আমাদের সঙ্গে কথা বলছেন, বলতে বলতে তার সঙ্গে ছেলেটা আছে, ছেলেটা আইসিএসসি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ডোন্ট মাইন্ড ম্যাডাম। না 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 একদম না না না। সেই সময় বাড়ির মেড সার্ভেন্ট এসছে, ও বৌদি বৌদি এই করতে করতে কথা বলছে। ছেলে বলছে, কথা একটু বলেছে, একটু পরেই ছেলে বলছে, তোমার অত কথা বলার কি আছে বাড়িতে? ওই এর সঙ্গে এত কথা বলার তোমার কি আছে? আমাদের বাড়িতে কাজ করে, তার সঙ্গে অত কথা বলার কি আছে? কাকুদের সঙ্গে বলো। দিয়ে মাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ভাবতে পারেন, সে তখনই বুঝতে পারছে বুঝতে পারছেন সে একজন মেড সার্ভেন্ট, তার সাথে বেশি কথা বলা। একদম এই শিক্ষাটাও তো ওই মার কাছ থেকেই পেয়েছে, তাহলে ছোটবেলা নিশ্চয়ই এটা হয়েছে। এই হচ্ছে বিষয়গুলো। এরকম আমাদের জীবনে অনেক আছে। সুতরাং আমার মনে হয় প্রথমে আমরা চেষ্টা করব টু বি গুড প্যারেন্টস। সুতরাং প্যারেন্টিং ইজ অ্যান আর্ট। মনে মনে বাবা হতে হবে সঠিকভাবে, মনে মনে মা হতে হবে। মা একটা জন্ম দিলাম, বাবা একটা জন্ম দিলেন, হেল্প করলেন, তাতে কোনো মাতৃত্ব পিতৃত্ব হয় না। সুস্মিতা সেন তিনি অ্যাডপ্ট করলেন। তিনি বললেন যে দিস চাইল্ড ইজ মাই ফেভারিট চাইল্ড। I may not have given birth to him or her, but he or she is my baby. কারণ আমি মনে মনে মা, এটা ব্যাপার, বা আমি মনে মনে বাবা, যাই হোক বিষয়টা এই জায়গায়। সুতরাং স্কুলে কলেজে এই যে লেখাপড়াটা হচ্ছে, এটা পড়ে, বাড়িটা হচ্ছে আসল জায়গায়, এটা 1 নম্বর। আর আমি এটা নিয়ে দীর্ঘায়িত করছি, এবার এখানে আসি। এই আজকের দিনে এই স্কুল ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস ইত্যাদি জায়গায় যে লেখাপড়াগুলো হচ্ছে আমাদের, এ তো করতেই হবে, এগুলো তো একাডেমিক ব্যাপার, পড়াশোনা তো করতে হবে। পরীক্ষা একটা মানদণ্ড, সেখানে একটু নম্বর পেতে হবে, একটু ওই নানা রকম গ্রেড করা আছে, ওই এক্সেলেন্ট, গুড, হ্যানা ত্যানা এইসব করা আছে। অর্ধেকগুলো হচ্ছে ফিকটিশাস। এগুলো ওই নম্বর দিয়ে বিচার করার দরকার নেই, এ মহা সমস্যা হয়ে গেল। কিন্তু আমার এখন বলছে সব এরা যারা সব তথাকথিত সব এমপ্লয়ার্স, তারা বলছে নম্বরটাই আমার বিচার্য। এখানে আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। আমি দেখেছি আমার এই শিক্ষকতার জীবনে যে অনেক বেশি নম্বর পাওয়া, একবারে 55%, 60% পাওয়া স্টুডেন্ট অনেকেই সঠিকভাবে তার জ্ঞানগম্য কম। হোয়ারাজ যে 38%, 42% পেয়েছি, উড়ি বাপরে, সে দেখি ব্রিলিয়ান্ট, ফার্স্ট ক্লাস উত্তর দিচ্ছে, দারুণ রেসপন্স। তাহলে বলুন, আমাদের এই যে মার্কস, যে ডিমার্কেশন, এই যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ মার্কস, এই দিয়ে যে আমাদের মূল্যায়নটা করছি, এটা কি খুব বিজ্ঞানসম্মত? কিন্তু মুশকিল হচ্ছে অবৈজ্ঞানিককেই আমরা আঁকড়ে ধরেছি এই পদ্ধতিকে। তোকে পেতে হবে 82%, ভেবেছিস কি ওর বাড়িতে ওই মেয়েটা পাচ্ছে, তুই পাবি না? তোর বাবা 3টে মাস্টার রেখেছে, ভেবেছিস কি? সমস্যা আমার প্রথম এটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই ক্লাসরুমের মধ্যে এই যে ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেখানে আমরা মেকানিক্যালি অনেক সময় পড়িয়ে যাই। কারণ আমি কিছু মনে করবেন না ম্যাডাম, আমি একটা কথা বলি,
স্কুল সার্ভিস কমিশনে আমি যখন ইন্টারভিউ বোর্ডে গিয়েছিলাম, ওই ইয়েরা আসে ওই রিক্রুটমেন্টের বোর্ডে, আমি যখন গিয়েছিলাম বাঁকুড়ায়, আমার মনে আছে। তা আমার কাছে ওই সব স্টুডেন্টসরা আসছে, ক্যান্ডিডেটসরা আসছে, পাস টাস করেছে, এসএসসি পরীক্ষায় পাস করে আসছে। তাতে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোমার তো সাবজেক্ট ইংলিশ। বললো হ্যাঁ স্যার। আমি তো, বাহ, তুমি চাকরি করছো? বললে হ্যাঁ, আমি 5 বছর চাকরি করছি, ট্রান্সফার চাইছি। ভেরি গুড। দেখো আমি পড়াশোনা বিশেষ তোমাদের চেয়েও কম জানি, আমি বেশি কিছু জানি, আমি একটু দরকার নেই। আচ্ছা একটু টুকটাক একটু জানতে ইচ্ছা করছে, একটু বলবে কি? বললো বলুন। আচ্ছা এই 10 টাকা আমি যখন বলছি ₹10, 20 টাকা ₹20, তাহলে আমি 1 টাকা কীভাবে লিখব? বললো ₹1। আমি, তুমি ভেবে বলছো? বললো হ্যাঁ ঠিকই আছে, ₹1। বুঝুন, বেসিক জায়গায় গোলমাল, বেসিক জায়গায় গোলমাল। হ্যাঁ, ₹1, ওটা অ্যাকচুয়ালি হবে RE, রুপি 1। আমি যদি মোর দ্যান 1 হয় তখন ₹2। এই বেসিক জায়গাগুলো তাই তো হয়ে গেল, নিচে গেল, 1 রুপি বললেই হয়ে গেল। কিন্তু সেটা রুপিস বলা যায় না, অথচ সে MA পাস, ইংলিশে সে আমাদের ছেলে মেয়েদের পড়াবে। তাকে আমি আমি লিটারেচারের দিক থেকে 2-1টা কথা, সেটা আমি এখানে আর বলছি না, সেটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সেটা আমি সব দিকে বলছি না, ছেড়ে দিই। আচ্ছা এটা গেল। এইবারে দেখুন, এই স্টুডেন্টসরা এদেরকে কোনোভাবে আমরা টিচার্সরা, সবাই নয়, 1 থেকে 100 নয়, অনেক স্টুডেন্টসরা তাকে সেলফ থিঙ্কিং, সেলফ রাইটিং, সেলফ ইম্যাজিনিং, সেলফ অ্যারেঞ্জিং, এটার দিক আমরা যাচ্ছি না। সবটাই হচ্ছে চর্বিত চর্বণ করো। কি বলছে? নোট, হ্যাঁ, নোট করো আর ক্র্যামিং করো, ক্র্যামিং করো, এই হচ্ছে পদ্ধতি। তাহলে সে যদি নিজে ভাবতে না পারে, সে যদি নিজে কল্পনা না করতে পারে, তাহলে তার কিসের শিক্ষা? একটা বর্ষার কলকাতা, আমাদের এখানে যে কটা মানুষ, বর্ষার কলকাতা, আমার চোখে আমার মননে যেমন আমরা তেমন লিখেছি, সবটা কি এক? না। কিন্তু ওই স্টুডেন্টকে ওই বর্ষার কলকাতা আমি যেমন বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, 50 জন তাই লিখছে। কি সমস্যা হলো বলুন দেখিনি? বর্ষার কলকাতা তো 50 জনের চোখে 50 রকম, 50 জনের মনে। এই সেলফ থিঙ্কিং, সেলফ যে এই রিজনিং, এই ব্যাপারটা একটা ফুল স্টপ পর্যন্ত ওদের মিস হলে ওরা ভুলে যায়। মানে এটা কি কথা হচ্ছে বলুন? একদম এটা ঠিক, খুব তোমরা বলো, ভাবো, আপনাদেরও বাচ্চা বড় হচ্ছে, আমি শুনলাম আপনার বাচ্চা আছে, সে তো গ্রো আপ করবে, একদম কখনোই কোনো নম্বর কম পাক, তাতে কিছু যায় আসে না। নিজে ভেবে লেখো, একদম সেলফ কম্পোজিশনটা প্র্যাকটিস করা। ও দেখুক একটা পূর্ণিমার চাঁদ দেখে কেমন ভাবনা হয়। হ্যাঁ, এটা আমরা শিখেছি, আমরা ছোটবেলায় আমাদের এসে কম্পোজিশন যাই ছিল, চিন্তা করব, টিচাররা বলতো যে না তোমরা নিজের থেকে লেখো, আমাদের কম্পোজিশনটা আমাদের নিজের থেকে লেখা, এখন সেই জিনিসটা হয় না একদম। আর আমরা যারা শিক্ষক এই একাডেমিক চত্বরে, তারাই আমরা শিক্ষক। আমি একদম বিশ্বাস করি না, আমার একদম বিশ্বাস করি না। আমি এই টিচার্স ডে সেলিব্রেট করার তাৎপর্যের আমি প্রথমেই বলেছি, এর এসেন্স নষ্ট হয়ে যাচ্ছে। রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি একথা বলতে চাননি যে শুধুমাত্র এই বইয়ের পড়া পড়ো আর তুমি পরীক্ষায় উন্নত রেজাল্ট করো, তা না। উনি বলতে চেয়েছিলেন জীবনের শিক্ষাও পাও। সেই জীবনের শিক্ষা দেবে বাবা মা, জীবনের শিক্ষা দেবেন মাস্টারমশাইরা, দিদিমণিরা দেবেন। সেই লাইফ স্কিল শিখতে হবে। সেই লাইফ স্কিল শিখতে গেলে টিচারকেও কিন্তু TLকেও শিখতে হবে। সেই টিচার্স লাইক কোয়ালিফিকেশন নেই, সবই আমাদের PhD, MPhil, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তেনা B.Ed, B.T এই নিয়ে রয়েছে। আমরা সেই জন্যই তো বলি শেখার কোনো বয়স নেই, শেখার সব সময় শেখা যায়। একদম। তো কোনো ইউনিভার্সিটি পড়েন না, কি করে হলো? কলেজ থেকে পাস করেননি। তো লাইফ স্কিল কই? না, অনেকে এখন মুহূর্ত থেকে তিনি ওই রসদ জোগাড় করেছেন, একদম সেই দুঃখ থেকে তিনি কবিতা লিখেছেন। অনেক বাচ্চারা ঘাবড়িয়ে যায় যে মার্কস পাওয়া নিয়ে, মানে আমি এই যে আমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দেব, আমি যদি ওই
যখন Marks এ আমি চলে। যদি মুখস্থ করে না নিয়ে যাই করে ব্যাস। তাহলে তাহলে মার্কস কি আমি কম education পাবো। হচ্ছে? একটা ফুল স্টপ যদি ভুলে যায় তাহলে সেখানে মার্কস কম পাবো। ইনকমপ্লিট তো এডুকেশন, সেই জিনিসটা হ্যাঁ হ্যাঁ ইনকমপ্লিট এডুকেশন। কমিট টু মেমোরি, ভমিট টু একদম হ্যাঁ, একদম বলুন তো, কি ধরনের পরীক্ষা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। কি ধরনের পড়াশোনা হচ্ছে? একটা ভালো করে বাংলায় এখন- কথা বলতে পারে না, এখন ইংরেজি তো ছেড়েই বাচ্চাদের দিলাম। হ্যান্ডরাইটিংও সেরকম কিছু দেখে না টিচার্স। ইংরেজি তো ছেড়েই দিলাম, ও দরকার নেই, বিদেশি ভাষা। আর বাংলাতেই কথা বলতে পারে না, তার নাচ, ইন্টোনেশন, না আছে তার ভোকাল কি হবেটা কি, কি লেখাপড়া? আপনি দেখতেন, দুর্ভাগ্য আমার আজকে বাঙালি হিসেবে বলতে খারাপ লাগে, আমি বহু জায়গায় টুকটাকে নির্যাতিত হয় আমি, মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, মানে এই যে এই হিন্দি স্পিকিং এইসব নন বেঙ্গলি সব ছেলেমেয়েরা কি স্মার্ট গো, আরে বাপ রে বাপ! আমাকে মাঝে মাঝে ওই HM যেতে হয়েছে, এসব জায়গায় গিয়েছি, আমি তো অবাক। আর আমার বাঙালি ছেলেমেয়েরা সেভাবে পারছে না, আমি তো দেখে অবাক, হাউ স্ট্রেঞ্জ। না এখন কি এই ব্যাপারটা যে কি হচ্ছে? স্যার এখন অনেক একটা কথা বলি, হ্যাঁ। মাস্টারমশাইয়ের কথা ধরি, একটা শিশু যখন প্রথম তার মুখে বুলি বেরোলো, কিন্তু সে প্রথমেই বলে মা। মা, একদম তাহলে প্রকৃত টিচার কিন্তু এই মা। একটা শিশুর হচ্ছে মা মা সেই কথাটাই শৈশব বলছে। থেকেই প্রথম টিচার হচ্ছে মা। মা। টিচার মানেই যে একদম একদম এই শুধু স্কুল করে যে তা নয়। ব্যক্তিগত শিক্ষার টিচার হতে হবে তা না, প্রকৃত প্রথম শিক্ষক হচ্ছে সে তার মা। এইবার এনার সঙ্গে, হ্যাঁ বলুন 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 বলুন। সেই মা যদি প্রকৃত শিক্ষিকা হন, সে যদি তার সেই চাইল্ডকে সেইভাবে গাইড করতে পারেন, তাহলে কিন্তু সেই শিশুর মানসিকতা সেইভাবেই তৈরি হবে। সে তখন দেখবে যে আমার মা আমাকে এইভাবে তৈরি করছে, আমিও মাকে এইভাবেই দেখব। একদম একদম, একদম এইটাই। একদম আমার মা তার ঠাকুমাকে, তার দিদিমাকে, তার দাদুকে এইভাবে দেখছে, তাহলে আমিও আমার মা বাবাকে এইভাবে দেখব। স্বাভাবিক এরপর যখন সে শিক্ষাঙ্গনে যাচ্ছে, শিক্ষাঙ্গনে গিয়ে যখন অনেকটা সময় থাকছে, সেখানে গিয়ে যাদের দেখছে তাদের প্রতি তাদের ওই যে শ্রদ্ধা বা ওই যে অটোমেটিক্যালি আসবে, automatically। মানসিকতা চেঞ্জ হয়ে যায়। এবার দেখুন, এই যে মা বাবা, শিক্ষক শিক্ষিকা বাড়িতে, এবার আমি তার সঙ্গে যুক্ত করে বলছি, আমি মনে করি যে আমাকে তবলা বাজানো শিখিয়েছেন, হারমোনিয়াম বাজানো শিখিয়েছেন, কম্পিউটার শিখিয়েছেন, পেন্টিং শিখিয়েছেন, তিনিও আমার টিচার। একদম তা আমরা শিক্ষক দিবসে আমি আমার আজকে বেলুড়ে আমার ছেলে মেয়েদেরকে বললাম যে তোমরা তো আজকে তোমার তো এত দূরে তোমাদের বাড়ি থেকে আছো, তা তোমরা মনে মনে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করো। তোমাকে যিনি গান শিখিয়েছেন, তোমাকে যিনি ছবি আঁকা শিখিয়েছেন, তারাও কিন্তু টিচার্স। এবং এটাও জানবে, ওদেরকে আজকে বলেছি, ওরা তো খুব আজকে, মানে আমি নিজে সরি আমি বলতে চাইছি না, এবং না, আমার বলুন, আমার ভালো ছেলেমেয়েরা লাগছে। আজকে আমার ছেলেমেয়েরা খুব ইন্সপায়ার্ড বললো, স্যার আমি বললাম দেখো আমরা নিজেকে ভাবছি খুব লিটারেট, আমিও কিন্তু ইললিটারেট। বললো কীরকম স্যার? আর আমি এই যে তোমরা এত ডিজিটালি তোমরা অনেক কিছু করছো, তোমরা অনেক, তোমাদের লিটারেসি আছে, আমার নেই, আমার অস্বীকার করার জায়গা নেই, আমি তোমাদের কাছ থেকে শিখবো, সুতরাং ইউ মে বি মাই টিচার, তথাগত মে বি মাই টিচার, দ্যাট ভেরি ইয়াং গাই মে বি মাই টিচার, ঠিক কিনা? একদম একদম এক। দুই বললাম, দেখো আমরা তখন গ্রামে, আমার মনে আছে আমরা বন্ধুরা মিলে সব গল্প গুজব, তখন তো অল্প বয়স, ধরুন 20-22 বছর বয়স, সব আড্ডা মারছি। হঠাৎ একজন ওই একটা চাষি মতন এসে, এই তোমরা তো খুব খুব লেখাপড়া করছো? হ্যাঁ, তো কী হয়েছে? বলে আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি। কী সমস্যা? বলছে আমার নদীর ধারে একটা জমি আছে, সেখানে আমি মাটিগুলো সমস্ত সারাদিন পরিশ্রম করে মাটিগুলো করে আমি সব একটা করে লাইন তৈরি করে দিয়ে আসছি, কালকে এসে সেখানে কপি গাছ হলো, কিন্তু কিছুতেই হচ্ছে না। কেন? পরের দিন যাচ্ছি, গিয়ে দেখি মাটিগুলো সব সমান। নদীর জল এসে না, নদীর জল নয়, বলছে আমি ধরতে পারছি না। তারপরে বলছে হ্যাঁ ধরে ফেলেছি। কি ব্যাপার? বলছে ওই কাঁকড়া, ওই নদীর ধার থেকে কাঁকড়া এসে ওই মাটিগুলোকে সমান করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে কি করলে? তোমরা তো খুব লেখাপড়া করছো, স্কুলে যাচ্ছ, খুব পড়াশোনা করছো, বলো তো কি করে সমাধান করা যায়? আমি তো চিন্তা করছি। উমা,
এই বলে লোকটা আর 3-4 দিন আর আসেই না। আমরা দিব্য ওখানে বসে মাথাতে আমাদের আর কেউ আসছে না, যেটাকে সলভ করা যায় কী করে, তো পরিশ্রমটা নষ্ট হচ্ছে না সারাদিন। যাই হোক, একদিন এসছে, কি গো হ্যাঁ পারলে? না আমরা পারলাম। বলে আমি কিন্তু ওটা পেরেছি। ইজ এন ইলিটারেট ম্যান। সে কিন্তু, আমরা লেখাপড়া শিখছি তখন সব স্কুলে টুলে, সরি তখন আমরা কলেজ টুলে পড়ছি, 12 পাস করে গিয়ে। কি করলে? বলছে চালাকি, রাত্রিরে সন্ধ্যেবেলায় যখন আমরা ফিরে আসবো করেছি কি, পাটের ওই যে ফেসো, পাটের জুটের ওইগুলো মাঠে ওই আমার এই জমির মধ্যে সব ছড়িয়ে দিয়ে এসছি। সকালবেলায় গিয়ে দেখি সব জড়িয়ে লটর পটর করছে। কাঁকড়াগুলোকে গিয়ে সব ধরে সরিয়ে নিয়ে গেল, ব্যাস জমি অ্যাজ ইট ইজ। পরের দিন গিয়ে দিব্যি কপি টপি গাছ পুঁতে দিল। হি ইজ মাই টিচার। হ্যাঁ, সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। একদম। গ্রামে এরকম ঝড় বৃষ্টির রাত আমার মনে পড়ে, হ্যাঁ ঝড় বৃষ্টি আমাদের হঠাৎ দেখি বাড়ির সামনের রাস্তা দিয়ে একটা সাধারণ মানুষ, সে দেখি তার টর্চ নেই, কিন্তু সে দেখি এরম করে একটা কি নিয়ে, কী ব্যাপার হলো, খুব কৌতূহল থাকতো, তখন ছুটে গিয়েছি, দেখি এত বড় একটা ওই নারকেলের ওই মালাইটা এতখানি গোল, তার মধ্যে একটা ল্যাম্প রেখে দিয়েছে, ওই রেড়ির তেল দিয়ে বা কেরোসিন দিয়ে ছোট্ট একটা ল্যাম্পটা ওর মধ্যে দিয়েছে। এইবার এটা ধরে ধরে নিয়ে যাচ্ছে যাতে হাওয়ায় না নিবে। বাহ, কি সুন্দর। ইট ইজ এ টর্চ। হি ইজ মোর লিটারেট দ্যান মি। হি ইজ মাই শিক্ষক। এই কথাটাই বারবার এখানে বলছি। আজকে আমরা সকলে আলোচনার মধ্যে আছি। সুতরাং শিক্ষক, এই শিষ্টাচার, ক্ষমাশীলতা আর এই কমনীয়তা, এই তিনটি কিন্তু থাকতেই হবে। শিক্ষক নম্রতা থাকতেই হবে, আমাকে কমনীয় হতে হবে। এবং আমি মনে করি আমি তো টিচার নই, আমি তো স্টুডেন্ট। এবং এই রাধাকৃষ্ণনের একটা কথা বলি, আমি শেষ করব। উনি সবসময়তেই বলেছিলেন যে গ্রেট টিচার, গুড টিচার সকলেই আমরা এক্সপেক্ট করি, এবং আমরা প্রত্যেকেরই আমাদের অ্যাম্বিশন যে আই উইল বি এ গুড টিচার, আই উইল বি এ গ্রেট টিচার। এ গ্রেট টিচার কি করে? এ গ্রেট টিচার টিচেস ওয়েল। A great teacher teaches well, he transfers the study materials to his students. এটা করে গ্রেট টিচার। কিন্তু রাধাকৃষ্ণন বলছেন হি ইজ নট অ্যান আইডিয়াল টিচার। তাহলে হু ইজ অ্যান আইডিয়াল টিচার? উনি বলছেন হি ইজ অ্যান আইডিয়াল টিচার অর শি ইজ অ্যান আইডিয়াল টিচার হু ignites the minds of students, ছাত্রদের মনে আগুন ধরিয়ে দেয়, কৌতূহল। হি ইজ অ্যান আইডিয়াল টিচার। তার মানে এ টিচার, এ গুড টিচার নয়, অ্যান আইডিয়াল টিচার ট্রেনস দ্য মাইন্ড। মাইন্ডের ট্রেনিং তৈরি করে। আমরা বই, এটাও একটা সত্য, আমরা বইয়ের থেকে যে জ্ঞান উপার্জন যে পাচ্ছি সেটা আমরা তাদেরকে ট্রান্সফার করছি। আমিও টিচার, কিন্তু আইডিয়াল টিচার উইল বি হি, যে নাকি মনের মধ্যে কৌতূহল তৈরি করবে, আগুন ধরিয়ে দেবে, তাকে ছুটিয়ে নিয়ে বেড়াবে, সেই হবে আইডিয়াল টিচার। সুতরাং এই শিক্ষক দিবসে এই তোমাদের এই ডাকে এখানে বিদ্যারূপ ফাউন্ডেশনে এসেছি। আমি মন খুলে দুটো কথা বলতে পারলাম। এই বিভিন্ন বিষয়ে সকলের সঙ্গেই আমাদের একটা সব মিলেমিশে একটা কিছু হচ্ছে আর কি। সকলকে নমস্কার জানাচ্ছি, হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। এই রকম বিদ্যারূপ ফাউন্ডেশন মাঝে মাঝে এই রকম ছোট ছোট এরকম টুকটুক করে একটু ডিসকাশন, একটু প্যানেল, একটু হোক, হলে হয় কি আমরা কি করতে পারি, আমাদের মনের ছেঁড়া ছেঁড়া ব্যাপারগুলো, ভাবনাগুলো একটু শেয়ার করতে পারি, এবং সেটা থেকে একটা কিছু তৈরি হয়। প্রত্যেকেই আমরা আলোকিত হব। ম্যাডামের কাছ থেকে আমি আলোকিত হলাম, তথাগতর কাছ থেকে, তোমার কাছ থেকে আমি আলোকিত হলাম। এই আলোকিত হওয়াটাও দরকার। একদম। থ্যাংক ইউ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে, আজকে তো আমরা শিক্ষার একাল ওকাল নিয়ে সব কিছু বললাম, কিন্তু একটা জিনিস আমি বলতে আজকে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে এখন চতুর্দিকে অনেক এনজিও, বিভিন্ন এনজিও আছে, এবং অধিকাংশ এনজিওরাই কাজ করছে বিলো পভার্টি লেভেলে। মানুষজনের খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, এইগুলো নিয়ে কালচার করছে, তাদের জন্য হেলথ ক্যাম্প করছে, ব্লাড ডোনেশন একটা ভীষণ ভালো কাজ করছে। কিন্তু
আমি আজ ফেব্রুয়ারি মাস থেকে বিদ্যারূপ ফাউন্ডেশনের সাথে যুক্ত। তো বিদ্যারূপ ফাউন্ডেশন এইরকমই একটা এনজিও যার মানটা কিন্তু অনেকটা ওপরে। ধন্যবাদ ধন্যবাদ। শুধু আমার তো কোনো ধারণাই নেই, আমি প্রথম এলাম, আমি জানি না কিছুই। তারা কাজ করে মাতৃভাষা নিয়ে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন আমি প্রথম বিদ্যারূপ ফাউন্ডেশনে এসেছিলাম। সেদিন তাদের অনুষ্ঠান দেখে, চতুর্দিকের পরিবেশ দেখে, এখানকার সদস্যদের দেখে আমি সেই দিন বুঝেছি যে বিদ্যারূপ ফাউন্ডেশনটা আর 5টা এনজিওর মতো নয়। এরা শুধুমাত্র ওই বিলো পভার্টি লেভেলের ছেলে মেয়েদের শুধু খাবার দিলাম, বস্ত্র দিলাম তার জন্য নয়। তারা বুঝেছে পেছনে শিক্ষার দরকার, সংস্কৃতির দরকার। তাই জন্য এরা ছেলে মেয়েদের শুধু যে উত্তরণের মাধ্যমে স্কুল চালনা করেছে, সেই স্কুলে যে শুধু পুঁথিগত শিক্ষা হয় তা না, ছেলে মেয়েদের গান শেখানো হয়, নাচ শেখানো হয়, আঁকা শেখানো হয়। এবং খুব সম্ভবত ওই 25শে বৈশাখ, তারপর নজরুলের জন্মদিন, তারপর রবীন্দ্র নজরুল প্রোগ্রাম করলো। এবং রবীন্দ্র নজরুল প্রোগ্রামের ওপর তারা এত সুন্দর একটা ছোট্ট অনুষ্ঠান করলো। এই যে ওরা অনুষ্ঠান করলো, তার মানে কি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু 2-4 দিন ভাবনা চিন্তা, নজরুলকে নিয়ে 2-4 জন ভাবনা চিন্তা, ছেলে মেয়েগুলো জানলো যে রবীন্দ্রনাথ কে, নজরুল কে। এই যে ধারণাটা, এই যে বোধটা, বিদ্যারূপ ফাউন্ডেশনের এই যে চিন্তাধারাটা, এই যে আজকের যে আজকের অনুষ্ঠানটা কি না, শিক্ষক দিবস। শিক্ষক দিবস নিয়ে কি করা যেত না, স্টুডেন্টরা আসলো, আমরা যারা উত্তরণে পড়াই তারা আসলাম, স্টুডেন্টদের একটু কিছু দেওয়া হলো, টিচাররা যাদের পড়ায় তাদেরকে একটু ফুলের বোকে ইত্যাদি ইত্যাদি দিয়ে অনুষ্ঠান করা হলো, নাচ হলো, গান হলো। কিন্তু না, সেটা তো সর্বত্রই হচ্ছে। কিন্তু আজকে বিদ্যারূপ ফাউন্ডেশন কি করলো না, একটা ঘরোয়া একটা বৈঠক করলো। সেই বৈঠকে আমরা কি নিলাম, কি নিয়ে আলোচনা করলাম, আমরা শিক্ষার একাল ওকাল নিয়ে আমরা পারস্পরিক যে আলোচনা করলাম, এর থেকে আমাদের নির্যাস যেটা বেরোলো, সেই নির্যাসটা নিয়ে আমরা মনে হয় আমরা সবাই একটু সমৃদ্ধ হলাম। একদম। সেই জন্য আর আরেকটা দিক, এই যে বিদ্যারূপ ফাউন্ডেশনে ছেলে মেয়েগুলো আসে, আমি নিজেও সপ্তাহে একদিন করে আসি। আরেকটা দিক হচ্ছে, আমরা সবকিছুর ঊর্ধ্বে আমরা সবচাইতে সবাই ভালোবাসি কি, আমার বাড়িতে একজন আসলো, তাকে আমরা প্রথম কি অফার করি, বড় হলে চা, ছোট হলে একটু বিস্কুট বা আমরা চকলেট তো ঘরে সবসময় থাকেও না, হয়তো তো বিস্কুট খা একটা, এরকম বলি। তো সেক্ষেত্রে এই যে বিদ্যারূপ ফাউন্ডেশনের ছেলে মেয়েগুলো আসে, আমি প্রতিদিন লক্ষ্য করি বাচ্চাগুলোর হাতে হয় একটা লজেন্স দেওয়া হয়, নয় একটু বিস্কুট দেওয়া হয়, নয় একটু কেক দেওয়া হয়। তা মানুষ সবচাইতে ভালোবাসে কি, একটু খাবার। তাহলে ওই যে একটা লজেন্স, অনেক ছেলে মেয়ে আছে, বড়রাও আছি, দূর স্কুল করে এসছি, আবার ওখানে যাবো পড়তে, ভালো লাগে না, ততক্ষণ আমি একটু খেলি। কিন্তু গেলে একটা লজেন্স দেবে, একটা বিস্কুট পাবো, একটা কেক পাবো। এই যে বিদ্যারূপ ফাউন্ডেশনের এই যে চিন্তাধারাটা, এই যে ভাবনাটা, এইটা আমি সত্যি খুব মানে কুর্নিশ জানাই। বিদ্যারূপ ফাউন্ডেশন আগামী দিনে আরো ভালো ভালো এইরকম অনুষ্ঠানের আয়োজন করুক, ভ্যারাইটি এরকম ভার্সেটাইল আলোচনা বা ভার্সেটাইল ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা। একদম একদম। এই জন্য আমি বিদ্যারূপ ফাউন্ডেশনের কাছে আমি নিজেও কৃতজ্ঞ, আর আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার। বিদ্যারূপ ফাউন্ডেশন যে চিন্তাধারা নিয়ে এগোচ্ছে, সেই চিন্তাধারা যাতে আমাদের সফল হয় বা আমাদের এই কর্মোদ্যোগ যাতে সক্রিয়ভাবে সমাজে একটা প্রতিষ্ঠিত লাভ করে, তার জন্যই আপনাদেরকে আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠানে ডাকা। আপনাদের দেখানো পথে আমরা চলব, এই অঙ্গীকার আমি বিদ্যারূপ ফাউন্ডেশনের হয়ে করছি। আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন, এইটুকু আশা রেখে আপনাদের সকলকে শ্রদ্ধা
প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। বেশ বেশ বেশ। তো বন্ধুরা, আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন যেই প্রজেক্ট নিয়ে এখন কাজ করছি উত্তরণ, সেখানে আমরা ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করাই, মানে স্কুল মানে বেশি কিছু না, 30টা বাচ্চা এখনও অবধি জয়েন হয়েছে আমাদের স্কুলে, যেখানে ওরা পড়ে, রোজ এসে কিছু না কিছু শিখে যায়। আজকে যে টপিক শিক্ষার ব্যবস্থা একাল ও সেকাল, সেখান থেকে আমরা এই 3 জনের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমরা এটাও জেনেছি যে সময় আমাদের শেখায়। আমরা কিন্তু বই খাতা পড়ে যে সবটা শিখি তা নয়, আমরা এভরি ডে লাইফে মানে কিছু না কিছু থেকে শিখছি। সে আমাদের ছোট একটা বাচ্চার থেকে হোক, আমাদের গুরুজন থেকে হোক, সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন এরকমই কাজ করে যাব। আগের মানে আসছে দিনগুলোতে আমরা আরও ভালো কাজ তখনই করতে পারবো যখন আপনারা সাপোর্ট করবেন আমাদের। তো আপনাদের সাপোর্ট খুবই দরকার, সব সময় আমাদের সাথে থাকুন। চলুন একই সাথে মিলে কাজ করা যাক। বিদ্যারূপ ফাউন্ডেশন, ভালোবাসার টানে মানুষের।